সম্পূর্ণ বিচার ব্যবস্থা নারীর এগেনস্টে। লুপহোলটা কোথায় দেখেন? ঘর থেকে শুরু হয় ডোমেস্টিক ভায়োলেন্স। নারীর অধিকার নিয়ে তো তারা সবাই কথা বলেন। অভিভাবকের সম্মতিতে বাল্য বিয়ে হতে পারে। রাষ্ট্র কি ভাবে এগুলো? নারীরাই শোষিত, নারীরাই বঞ্চিত। আপনার অভিজ্ঞতা কি বলে? কোনো মৃত্যুদণ্ড এখন পর্যন্ত কার্যকর হয় নাই। কাস্টডি নিয়ে কেন বছরের পর বছর লড়তে হবে? আমরা ইন্টারনেটে শিষ্টাচার তো এখনো শিখিনি। আইন তো আছে, কিন্তু সেটার প্রয়োগ কেন হয় না? 90s এর সময় ভয়াবহ ছিল, কিন্তু এখন দেখেন এটা জিরো। আপনার মনে হয় 10 বছর পর কোথায় দাঁড়াবে? সালে জুলাই আগস্টে একটি গণঅভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, যার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের দাবি করছিলেন সবাই। সেই গণঅভ্যুত্থানের অন্যতম একটি ম্যান্ডেট ছিল নারীর অধিকার। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছর, তারপর একটি নির্বাচনের পর এখন নির্বাচিত সরকার, দেশের নারীদের অবস্থান কোথায় সেই নিয়ে একটু আলোচনা করতে চাই। আমাদের আজকের কথাচলকের অতিথি ব্যারিস্টার মিতি সানজানা। ব্যারিস্টার সানজানা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। গণঅভ্যুত্থানের পর 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে ছিল। আপনি খুবই ঘনিষ্ঠভাবে ফলো করেছেন সবকিছু, এবং আপনি নিয়মিত লেখালেখিও করেছেন। একটি নির্বাচন হলো, নির্বাচিত সরকার এখন দেশ পরিচালনা করছে। সংসদে কয়জন নারী সংসদ সদস্য আপনি দেখেন? এত নমিনাল নাম্বারটা, মানে আমার মনে হয় নাম্বারটা আমি মনেও করতে পারবো না। It's 7. এত কম সংখ্যক, জি, ভেরি ভেরি নমিনাল। তো আসলে সত্যি কথা বলতে আমাদের 1952 সালের ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত যদি আমরা বলি যে যত আসলে আন্দোলন সংগ্রাম যাই কিছু হয়েছে না কেন, নারীরা সবসময় সামনের সারিতে থেকে তারা নেতৃত্ব দিয়েছেন। এবং যখন সেই অভ্যুত্থান বলি সংগ্রাম সফল হয়েছে, তারপর সেই নারীদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি। কাজেই প্রয়োজন যখন হয়েছে নারীদের, তখন আমরা নারীদেরকে আসলে কাজে লাগাই, এবং যখন সেই পারপাসটা ফুলফিল হয়ে যায়, সার্ভ হয়ে যায়, তারপরে তখন আমরা নারীর যে হিস্সাটি, যেই অধিকার নারী, সেটি আসলে তাকে বুঝিয়ে দিতে, বা সেটা তো আসলে এমনি এমনি বুঝিয়ে দেবার কিছু নেই। সেটা রাষ্ট্র বলি, যাই বলি না কেন, রাষ্ট্রীয় আইন বলি, সবখানেই আমি দেখি যে সেখানে একটা বিরাট লুপহোলস, এবং কখনো আসলে নারী তার সেই যে ন্যায্য এবং প্রাপ্য হিস্সাটি, সেটি নারী আসলে কখনোই বুঝে পায় না। এবং রাজনীতিতে যেটি বলছেন আপনি যে নারীর অংশগ্রহণ, সেক্ষেত্রে আমি মনে করি অনেক নারী আছে যারা রাজনীতি বিমুখ নন, তাদের আগ্রহ আছে রাজনীতি করার, তাদের অনেকের যোগ্যতাও আছে, কিন্তু তারা দেখা যায় যে সেই রাজনীতির মাঠে যখন তারা নামে, মুখে আমরা যতই কথা বলি না কেন, এবং আইনে, রাষ্ট্রীয় আইনগুলোতে খুব স্পষ্টভাবেই বলা রয়েছে যে সেখানে আসলে প্রত্যেকটি রাজনৈতিক যে দলগুলো আছে সেখানে 32% আসলে নারীদের অংশগ্রহণের কথা বলা রয়েছে। তো এখন পর্যন্ত একটি দেশের স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে গেল, কত দল ক্ষমতায় আসলো, ক্ষমতার পালাবদল হলো, কিন্তু এখন পর্যন্ত সেই আইনের যে ভাষা, বইয়ের ভাষায় যে কথাগুলো, সেগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা বাস্তবায়ন হতে দেখিনি, দেখছি না, এবং জানি না আগামীতে কত বছর আরও পেরিয়ে যাবে সেটি আসলে বাস্তবায়ন হতে। এবং তারপরেও দেখা যায় যে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে যেসব নারী তার রাজনীতিতে আসছেন বা করছেন, যারা রাজনীতি, তারাও আসলে এমনভাবে বিভিন্ন ধরনের, আমি বলবো যে সামাজিক চাপ তাদের ওপরে, সাইবার বুলিং, হেনস্থার শিকার এবং ভায়োলেন্সের শিকার তারা হচ্ছেন। ভায়োলেন্সটা তো শুধুমাত্র আপনার ওই শারীরিক আঘাত না, মানসিকভাবে তাদেরকে আঘাত করা, সাইবার প্ল্যাটফর্মে তাদেরকে নানাভাবে হেনস্থা করা, আঘাত করা। তো অনেক শক্ত যারা এরকম, সেই সংখ্যাটা তো আসলে খুব এক্সেপশনাল, অনেকেই পারেন, কিন্তু যারা পারেন না তারা অনেকেই ঝরে যাচ্ছেন, অনেকে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু রাষ্ট্র হিসেবে আসলে সেই জায়গাটি, বা রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে সেই ধরনের আসলে তাদের যে চেষ্টা, একটা তাদের সিনসিয়ারলি তাদের যে চেষ্টা করার প্রবণতা, সেটি আসলে কখনো দেখিনি। লুপহোলটা কোথায় দেখেন? আপনি যে বললেন না, এই যে গণঅভ্যুত্থান বলেন কিংবা আন্দোলন সংগ্রাম বলেন, সফল হওয়ার পর সেই যে নারীরা সম্মুখ সারিতে থাকে, যেমন 24-এর আন্দোলনের সফলতার অন্যতম মাইলস্টোন ধরা হয় যেদিন রোকেয়া হল থেকে এবং আরো অন্যান্য নারী হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা, শিক্ষার্থীরা বেরিয়ে এসেছিলেন। বলা হয়েছিল সেই দিনই মোটামুটি সরকারের বিদায় ঘণ্টা বেজেছিল। এই যে এবং আমরা প্রতিনিয়ত টেলিভিশনাল লাইভে দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এই নারীদের সক্রিয় অংশগ্রহণ। এরপরে যখন গণঅভ্যুত্থান সফল হলো, তারপর সরকার গঠন করা হলো, অন্তর্বর্তীকালীন সরকার, সেইখানে সেই যে মুখগুলো আমরা দেখলাম, সেই মুখগুলোর যেমন অংশগ্রহণ নাই, আবার একটা নির্বাচিত সরকার, সেখানেও মাত্র 7 জন
সংসদ সদস্য, তার মধ্যে একজন সম্ভবত স্বতন্ত্র, রুবিন ফারহানা, যিনি কার্যত আগে জি। বিএনপিতে ছিলেন। তার আর বাকি ৬ জন সরকারি দলে। বিরোধী দলে তো নারী সংসদ সদস্য নাই, এবং আ যে রাজনৈতিক দলটি এখন প্রধান বিরোধী দলের আসনে বসা, হুম, আ তাদের মধ্যে নারী রাজনীতি নিয়েই এক ধরনের ভাবনা আছে। হুম, জামায়াতে ইসলামী, তার আমির স্পষ্টতই বলেছেন যে জামায়াতে ইসলামের প্রধান কখনো একজন নারী হতে পারবেন না। হুম। এই মাইন্ডসেট নিয়ে বাংলাদেশের নারী রাজনীতি আসলে কতদূর আগাবে? শুধু নারী রাজনীতি না, মানে এই নারীর রাজনীতি করার অধিকারটা তো আসলে নারীর অধিকারের, সামগ্রিক অধিকারের হুম, একটা অন্যতম অংশ তো। হুম। এই রাজনৈতিক মাইন্ডসেট নিয়ে তাহলে নারীর অধিকার কিংবা এই সংসদ নারীর অধিকারের দিকে কতটা মনোযোগ দিতে পারবে? না, আসলে তো আমাদের দেখা যাচ্ছে জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। তো আপনি যখন নির্বাচনের কথা ভাবছেন, ইলেকশন যখন করেন, তখন তো এই অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে সেটা হয় না। এবং সেই সময় কিন্তু ওই যে ভোট যখন ক্যাম্পেইনের সময় যে ওই যে মা-বোন উনাদের হুম, কাছেই হুম। তো ভোট চাওয়া হয়। তো তারপরে যে আপনার সব কাজই নারী করছে, তিনি ঘরের কাজ করছেন, তিনি বাইরের কাজ করছেন, তিনি ব্যবসা-বাণিজ্য সামলাচ্ছেন, তিনি কর্মক্ষেত্রে অংশগ্রহণ করছেন। বাংলাদেশের যে অর্থনীতির দাঁড়িয়ে আছে, যেটা জিডিপির যে মূল, যেটা আমাদের আরএমজি সেক্টর, সেখানে এত সংখ্যক নারী। তো এই যে নারীদের ভূমিকাগুলো, এই যে নারীরা সমস্ত জায়গায় তারা অংশগ্রহণ করছেন, কিন্তু রাজনীতির মাঠে নামলে তখন কেন মনে করা হচ্ছে যে কেন তারা আসতে পারবে না, বা কী কারণে মনে হচ্ছে যে তারা যোগ্য না। এবং প্রায়ই দেখি যে নারী সংক্রান্ত বিভিন্ন ধরনের যেই সমস্ত ধরেন আইন কানুন হয়, সেটা তো নারীর ওয়েলফেয়ারের জন্য। তো সেখানে তো একটা নারীর জায়গা থেকে তিনি বলতে পারবেন খুব স্পষ্টভাবে তার পার্সপেক্টিভ থেকে সে আইনটি কেমন হওয়া উচিত। তার যে আপনি হুম। একজনের ভালোর জন্য একটি কাজ করতে চান, তার ওয়েলফেয়ারে আপনি একটি আইন করতে চান, তার ওয়েলফেয়ারের জন্য আপনি ধরেন মাতৃত্বকালীন ছুটির একটা যে আইন, একটা শিশু কক্ষ বিষয়ক আইন, ইকুয়াল পে সংক্রান্ত যে আইন। তো সেইখানে যে আমি তো যখন আইন করি, মূল যে স্টেক হোল্ডার, তার সাথে তো আমাকে আগে কথা বলতে হবে। তার কি আসলে চাহিদা, তার কি প্রয়োজন, যে নারী ব্যবসা করবেন, ব্যবসা বান্ধব, নারী বান্ধব যে ব্যবসাগুলো রয়েছে, বা হুম। যেকোনো ব্যবসায়ী নারীরা তো আজকাল করছেন, তারা ইনভলভ হচ্ছেন সবকিছুর সাথে। তো সেখানে কেন সেই নারী রিপ্রেজেন্টেশনটা নেই? তার সাথে কেন আমি সেই স্টেক হোল্ডারদের সাথে আমি কেন কথা বলছি না? আমার কথা হচ্ছে যে অর্ধেক জনগোষ্ঠীর বেশি যারা নারী, তাদেরকে বাদ দিয়ে আমি কিভাবে চিন্তা করি যে আমি সমস্ত কিছু একটা প্ল্যান। একটা পরিবারের মধ্যে যদি ৬ জন সদস্য থাকে, তার মধ্যে ধরলাম ৩ জন ৩ জন করে আমি যদি বলি, সেখানে তো একটা ইকুয়াল মেজরিটি, একটা আপনার তাদের সবার সকলের মতামত নিয়ে তারপরে আসলে একটা সিদ্ধান্ত গ্রহণ হবে। তো সেই সিদ্ধান্ত গ্রহণগুলোকে কি করে নারীকে আসলে বাদ দিয়ে করার চিন্তা কেউ করেন বা করতে হয়? মানে করে কেন? আপনার অ্যাসেসমেন্ট কি বলে? ধরেন বাংলাদেশের এখন যে মূল হুম, রাজনৈতিক দলগুলো যারা হুম, সংসদে আছে, বিএনপি, বিরোধী দলে জামায়াতে ইসলাম, হুম, এনসিপি আছে। হুম, হুম, তাদের নারী নিয়ে ভাবনা আপনার কি মনে হয়? মানে নারীর অধিকার নিয়ে তো তারা সবাই কথা বলেন। হুম, কিন্তু বাস্তবিক প্রয়োগে আ হুম। তার আপনার প্রতিফলন কতটা দেখেন? না, বাস্তবিক ক্ষেত্রে তো প্রতিফলন দেখি না। এটার মূল চিন্তাভাবনাটা কিন্তু ওইখান থেকেই আসে যে ওই যে পুরুষতান্ত্রিক যে একটি মানসিকতার যে এক ধরনের চর্চা, এবং সেটি সবভাবেই হয়। শুধু যে পুরুষরা সেটিকে লালন করছেন তা না। অবশ্যই বেশি সংখ্যক সেখানে পুরুষই, কিন্তু অনেক নারীরাও সেভাবে তারা কিন্তু সেই প্যাট্রিয়ার্কি যেটা, সেটাকে ধারণ করেন এবং সেটাকে আসলে তারা ক্যারি ফরওয়ার্ড করেন। এবং আমি তো দেখি যে রাষ্ট্রীয় আইন অনেক রয়েছে, যেখানে এমন ব্যবস্থা রাখা হচ্ছে যে রাষ্ট্রীয় আইনের মধ্যেই তো নারীকে শোষণ এবং শাসন করার ব্যবস্থা রাখা হচ্ছে। তো সেই আইনগুলো কেন চেঞ্জ করছে না? এখন ধরেন নতুন যারা এসছে, তারপরেও তো একটু একটা দুটো যুগে কি যুগে উদাহরণ? ক্ষমতার পালাবদল হয়েছে। তো কেউ কেন করেনি তারা? এখন করছেন না, বা আগেও কেন মানুষ করেনি তারা? কোন ধরনের আইনগুলোর কথা বলছেন? একটা দুটো কি উদাহরণ হ্যাঁ, দিতে পারেন? উদাহরণ দিয়ে আমি যদি বলি, একটা ছোট্ট উদাহরণ দেই যে অনেক নারীরা তো আমাদের আসলে কৃষিকাজের সাথে হুম। যুক্ত রয়েছেন, এবং কৃষিকাজের বিভিন্ন ধরনের কাজ হয়। সেখানের ভিতরে একটা বড় অংশের নারীরা সরাসরি সেই কৃষিকাজের সাথে যুক্ত। তো এখন এই ভূমিহীন ব্যক্তিদের মধ্যে যখন আপনার খাস জমি বন্টন করা হয়ে থাকে, তারা সেখানে চাষাবাদ করেন। তো নারীরা যখন, মানে এখন পর্যন্ত নারী কৃষক হিসেবে কোনো স্বীকৃতি পায়নি বাংলাদেশে। অথচ তারা কৃষিকাজগুলো করে যাচ্ছেন। তারা কোনো কৃষক কার্ড পান না, কোনো ধরনের কোনো সুবিধা তারা পান না। এবং সেখানে আপনি দেখেন এই ধরনের ক্লজ রয়েছে, নারী নীতিমালা রয়েছে, বা এই ধরনের নীতিমালার মধ্যে ক্লজ আছে যে একজন নারী, তার যদি শক্ত সামর্থ্য, আ মানে পুত্র সন্তান না থাকে বা হাসব্যান্ড না থাকে, তাহলে তিনি সেই জমি পাবেন না। মানে একজন নারীকে
সেই এন্টাইটেলমেন্টটা সেই মানে খাস জমিটা পেতে হলে ভূমিহীন নারীকে তাহলে তাকে একটা শক্ত সামর্থ্য পুত্র সন্তান থাকতে হবে অথবা স্বামী থাকতে হবে। তো তার মানে যে নারী বিধবা, যার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছেন বা যার পুত্র সন্তান নেই, তিনি কৃষিকাজের সাথে যুক্ত আছেন ঠিকই, কিন্তু তিনি পারবেন না করতে, তিনি পাবেন না সেই খাস জমি। সেটা একটা সিম্পল উদাহরণ। এরকম আরও অসংখ্য উদাহরণ পাওয়া যাবে যেগুলো দেখলে আপনি যদি বাল্যবিবাহ নিয়ে দেখেন, যে বাল্য বিয়ে সংক্রান্ত আমাদের যে আইন, সেটা ১৫০ বছর আগের আইন। ২০১৭ সালে সেই আইনটি পরিবর্তন করে বিশেষ বিধান আমরা যুক্ত করলাম। আমরা বাল্যবিবাহ নিয়ে একটু বড় করে আলোচনা জি। করব, একটু পরে আসবো। একটু এটা রাজনীতি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যে সংবিধানের সব জায়গায় তো বলাই রয়েছে নারীর সম অধিকারের কথা, কিন্তু আপনি যখন কার্যক্ষেত্রে যখন আসছেন, সেই আইনি কাঠামো বা যে ব্যবস্থা, বিচার ব্যবস্থা এখন পর্যন্ত তো নারী বান্ধব না। একটা নারী তিনি যখন আইনের মাধ্যমে তিনি কোনো ধরনের কোনো প্রতিকার চাচ্ছেন, তখন যেই জায়গাটিতে তাকে যেতে হচ্ছে, সেখানে তো সম্পূর্ণ বিচার ব্যবস্থা নারীর এগেনস্টে। সমস্ত যে ব্যবস্থাটা, আপনি থানায় একটা জিডি করার থেকে শুরু করে আদালতের ক্ষেত্র পর্যন্ত আপনি যখন যাচ্ছেন, সব জায়গায় তো আসলে তাকে নানানভাবে বঞ্চিত করা হচ্ছে। পরিবার থেকে প্রেশার ক্রিয়েট করা হয় তিনি যাতে মামলা না করেন। মানে আইন, ব্যবসা বাণিজ্য, বাইরের কাজ সবসময় ধরেই কেন নেওয়া হচ্ছে যে মানে সবসময় মানে এইরকম একটা মাইন্ডসেট যে নারী আসলে এই কাজটার জন্য যোগ্য না। মানে তাকে আইনের দ্বারস্থ হতে হলে তাকে একটা পুরুষ লোকের সাথে তাকে যেতে হবে। ভূমি আইনের কথা যদি বলি, যে ভূমি আইনে আপনি দেখেন যে যতটুকু নারীরা পায়, যেগুলো আমাদের আইনে বলা রয়েছে, সেইটুকুও কিন্তু তারা আসলে দখলে পাচ্ছেন না। কেন পাচ্ছে না? কারণ তারা অন্যের উপরে ডিপেন্ড করেন সেই আইনটি। মানে তার হয়তো তার বাবা মারা যাওয়ার পরে তিনি ইনহেরিট করছেন জমিটা, কিন্তু ভাইদের দখলে আছে জমিটা। তিনি কখনো যে জানতেও চাচ্ছেন না, বা ভাইরা তাকে বলছে তোমার এগুলোর মধ্যে ইনভলভ হওয়ার দরকার নেই। সো এই জায়গাগুলো বারবার হচ্ছে যে ধরেই নেওয়া হচ্ছে যে এই যে অধিক্ষেত্রগুলো, আদালত বলি, আইন বলি, কোনো কিছু নলেজের ক্ষেত্রে বলি, ব্যবসা বাণিজ্য বলি, বাইরের কাজ, এই ক্ষেত্রগুলো আসলে নারীর না। যার ফলে সবসময় কিন্তু, এবং একটা কিছু স্পেসিফাই করা যে শুধু এই ধরনের কাজগুলোই আসলে নারী করতে পারবেন, তাই না? তার বাইরে অনেক কঠিন কাজ করতে পারবেন না। জমি জমার বিষয়ক আইনগুলো খুব কঠিন। আপনি কখনো দেখবেন না যে মিউটেশন করতে একজন নারী যাচ্ছেন, সে ল্যান্ড অফিসে রেজিস্ট্রেশন করতে একজন নারী যাচ্ছেন, কমিশন করিয়ে বাসায় এনে করানো হয়, বা সাথে কাউকে একজন নিয়ে যাচ্ছেন, খাজনা দিতে একজন নারী যাচ্ছেন। সো ধরেই নেওয়া হচ্ছে যে এই যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে গভীর ষড়যন্ত্রের বিষয়, যে ফাইন্যান্স, অর্থনৈতিক যে বিষয়টা, অর্থনৈতিক পরনির্ভরশীলতার কারণেই তো আসলে নারী মূলত দেখা যাচ্ছে যে তাদেরকে ওইভাবে ক্যাপচার করা যায় এবং তাদেরকে কন্ট্রোল করা যায়। সো ওই জায়গাটি আমার মনে হয় ছাড়তে চায় না পুরুষশাসিত সমাজে। তো যার ফলে সে যখন আপনার ওই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের সাথে যুক্ত হতে চায়, টাকা পয়সা নিয়ে সে যখন কথা বলে, অর্থনীতি নিয়ে সে যখন কথা বলে, তখন আমার কাছে মনে হয় সেই জায়গাগুলোর থেকে একটু দূরে রাখার চেষ্টা আর কি। এখানে কি আমাদের সামগ্রিক সমাজের মনোভাবনার এক ধরনের প্রভাব দেখেন? সেটি পরিবার থেকে শুরু করে, হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে, অফিস স্পেস, মানে সব জায়গাতেই কি এই ধরনের এক ধরনের ভাবনা, হুম, পুরুষতান্ত্রিক ভাবনার খুব প্রভাব আপনি দেখেন? কারণ কিন্তু আমরা তো সকল সেক্টরেই শুনি হচ্ছে না পুরুষতান্ত্রিক ভাবনা থেকে সমাজকে বেরিয়ে আসতে হবে। হুম, এবং যারা এটা নিয়ে কথা বলেন তারা সবাই তো নারী অধিকার নিয়ে সোচ্চার। তাহলে হুম, এই ৫৫ বছর পরও স্বাধীনতার হুম। কেন নারী অধিকার নিয়ে কথা বলতে হচ্ছে? যখন আমরা একটা সময় শুনতাম যে সংসদের প্রধানমন্ত্রী, সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা এবং স্পিকার একই সময়ে নারী। তারপরেও আমাদের নারীর অধিকার নিয়ে কথা বলতে হচ্ছে। না, সেটাই সমস্যা, যে থাকার পরেও মানে আজকে কেন এই পরিস্থিতির মানে আমাদেরকে দেখতে হচ্ছে। এবং সেটা অবশ্যই পরিবার থেকে শুরু হয়। একদম পরিবার, নারী তো আমরা যখন আসলে কাজ করতে যাই তখন দেখি যে ঘর থেকে শুরু হয় ডোমেস্টিক ভায়োলেন্স। বাসার থেকে তিনি বের হলেন, কর্মক্ষেত্রের উদ্দেশ্যে যাচ্ছেন, গণপরিবহনে তাকে নানান ধরনের হেনস্থার শিকার হতে হচ্ছে। কর্মক্ষেত্রে যাওয়ার পরে সেখানে তিনি ইকুয়াল পে পাচ্ছেন না, একই কাজ করছেন, একজন পুরুষ বেশি টাকা পাচ্ছে এবং নারী সেখানে কিন্তু ইকুয়াল পেমেন্ট সেখানে হচ্ছে না। তারপর সেখানে নানান ধরনের সহিংসতা এবং হয়রানির শিকার হয়। আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই দেশে। কর্মক্ষেত্রে হয়রানি সংক্রান্ত তো আইন হয়েছে বাংলাদেশে, ২০০৯ সাল থেকে আইনটি আছে, কিন্তু তারপরেও সেই আইনের কোনো প্রয়োগ নেই। তারপরে আবার বাসায় এসে আপনি দেখেন তাকে সেই যে তার যে ট্র্যাডিশনাল রোলটা সেট করা থাকে, সেটাও কিন্তু তাকে প্লে হুম। করতে হচ্ছে। তার মানে ঘরের ওই দেখাশোনার থেকে শুরু করে তার ডুয়াল রোল, কিন্তু তার উপরে মানে একটা ছেলেকে যতটুকু হার্ডল ক্রস করতে হয় একটা অবস্থানে পৌঁছাতে, একটা মেয়েকে তার চেয়ে
1000 গুণ বেশি হার্ডল ক্রস করতে হয়। সমাজকে এই ভাবনা থেকে বের করার উপায় কি তাহলে? সমাজকে এই ভাবনা থেকে বের করার উপায় তো একদম প্রথম থেকে পরিবার থেকে শুরু হয়। কারণ পরিবারের প্রথমেই যখন আমরা ছেলে-মেয়ের জেন্ডার রোলটা আলাদা করে দেই, তাদেরকে প্রথম থেকেই দেখায় যে মেয়েরা সবকিছুতে অর্ধেক, অর্ধেক, তখনই কিন্তু সেই বৈষম্যটা শুরু হয়। এবং আপনি খেয়াল করে দেখবেন যে উচ্চশিক্ষার ক্ষেত্রে ছেলেদের ব্যাপারে ধরেন একটা বাবা-মা সবসময় তারা মনে করে যে একটা ছেলেকে যদি উচ্চশিক্ষার জন্য অনেক ইনভেস্ট করা হয় ছেলের উপরে, তাহলে সেটা রিটার্ন আসবে। কিন্তু আসলে আপনি দেখেন প্র্যাকটিক্যালি আজকের দিনে যদি আপনি তাকিয়ে দেখেন, বাবা-মা যখন বৃদ্ধ হয় সবচেয়ে কাছের থেকে মেয়েরা দেখে এবং ছেলেদের চেয়ে মেয়েরা কিন্তু অনেক, অনেক বেশি বাবা-মাকে টেক কেয়ার করে এবং শিক্ষার আসলে বিকল্প নেই। তো আমি মনে করি যে একদম পরিবার থেকে প্রথমেই যেটা ছেলে এবং মেয়েকে যে শিক্ষাটা, এবং কিছু, কিছু পরিবারে আমি দেখেছি যে মেয়েদেরকে আরও বেশি প্রিভিলেজ মেয়েরা, তাদেরকে আরও উচ্চশিক্ষার ব্যাপারে বাবা-মা অনেক বেশি ইনভেস্ট করেন। তো মেয়েদের পিছে আমি মনে করি সব ধরনের ইনভেস্টমেন্টটা আরও বেশি, বেশি হতে হবে এবং সেটা শুরু হবে আসলে শিক্ষা দিয়ে। শিক্ষা এবং অর্থনৈতিকভাবে যে একটা মেয়েকে স্বাবলম্বী করা, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা, এটা হচ্ছে সবচেয়ে বড়। আমি অনেক ফ্যামিলি ল নিয়ে যেহেতু ডিল করি, আমি তখন প্রতিনিয়তই একটা জিনিস দেখি যে যাদের আসলে ফাইন্যান্সিয়ালি যারা খুব একটা সলভেন্ট না বা নিজের অ্যাটলিস্ট বেসিক জিনিসগুলো তারা মেটাতে পারেন না, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ফ্যামিলিতে ডিসিশন মেকিং যে একটা পাওয়ার, সেটা আসলে খুবই কম। মানে কোনো ডিসিশন মেকিংয়ে তারা কখনো কোনো দিন তারা পার্টিসিপেট করেন না, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের সাথে পার্টিসিপেট করেন না, প্রপার্টি রিলেটেড, ব্যাংকিং রিলেটেড এগুলো ব্যাপারে তাদের কোনো সিদ্ধান্ত নেই কিন্তু মেয়েদের। শুধুমাত্র এটাই দেখা যায় যে ওই যে অর্থনৈতিকভাবে তারা অন্যের উপরে মানে ডিপেন্ডেন্ট। সো যখনই যেই মেয়েরাই আমি দেখছি যে তারা বের হয়ে আসতে পারছেন ওই জায়গার থেকে, তো তার মানে সবার আগেই আসছে যে শিক্ষার থেকে আসে যে আমি যত ইনফরমেশন আমি জানবো তত আমার নলেজ বেশি, জ্ঞানটা বেশি হয় আমার, এবং অধিকার বোধ সম্পর্কে তখন আমি অনেক বেশি সচেতন হই। যখন আমার কাছে অনেক কিছু ইনফরমেশন আছে, আমি জানি যে এটা তো এইভাবে করা যায় না, পাওয়ার অফ অ্যাটর্নি তো আমি যাকে খুশি তাকে দিয়ে দিতে পারি না, সে তো আমার জমি বিক্রি করে দিয়ে সেল করে টাকা নিয়ে চলে যাবে। তো এই জিনিসগুলো জানা, কতটুকু আমার অধিকার আছে, কোথায় গেলে আমি এই কাজটা করতে পারবো, এই জিনিসগুলো আসলে জানতেই হবে। কিন্তু শুধু জানাটাই কি সমাধান সম্ভব? কারণ হুম। আপনার রাষ্ট্রীয় কাঠামো যদি ঠিক না হয় এবং রাষ্ট্র পরিচালনার সাথে যারা যুক্ত তাদের মানসিকতার যদি পরিবর্তন না হুম। হয়, সেই পলিটিক্যাল উইল যদি তৈরি না হয়, তাহলে আপনি জেনেই বা কি করবেন? কারণ আইন তো আসলে কার্যত আইনের কাগজে আছে। আ হুম। সেই কিতাবি আইনের বাস্তবায়ন তো হয় না। হুম। সেই না হওয়াটার জন্য তো রাজনৈতিক সদিচ্ছা যেটার কথা হুম। আমরা বলি সবসময়, হুম। সেইটা তৈরি না হলে শুধুমাত্র আপনি জেনে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েই বা হুম। কতটা অধিকার কিংবা মুক্তি লাভ এটা সম্ভব? আসলে একটা সম্মিলিত ব্যাপার। সবাইকে একসাথে কাজ করতে হবে। এখানে পরিবার বলি, সমাজ বলি, গণমাধ্যম বলি, রাষ্ট্র, রাষ্ট্রীয় আইন, বিচার বিভাগ, সবার আসলে এটা একটা সম্মিলিত প্রচেষ্টা। কারণ একটা মেয়েকে আপনি যখন সে স্বাবলম্বী হয়ে সে গড়ে উঠছে, শিক্ষাটা, মানে সেই শিক্ষার ব্যবস্থা করাটাও তো আসলে রাষ্ট্রের হুম। দায়িত্ব। তারপর পরিবারের সাপোর্টটা আছে। অনেক মেয়েরা যারা হয়তোবা উচ্চবিত্ত পরিবার থেকে আসছে, তারা বিদেশে যেতে পারছে উচ্চশিক্ষা নিতে, তারা বিদেশে যেয়ে তারা আবার এসে তারা মানে কাজ করতে পারে। কিন্তু সেই সংস্থানও তো রাষ্ট্রকেই তৈরি করতে হবে, এবং নারী বান্ধব একটি কর্মক্ষেত্র, সেটি রাষ্ট্রকে তৈরি করতে হবে। মাতৃত্বকালীন ছুটিতে একজন নারী যখন যাচ্ছেন, সে যাতে এসে আবার কাজে ব্যাক করতে পারে। সেই শিশুটি যে বাসায় মানে রেখে আসতে হয়, অনেকেরই সেই জায়গাটা তো থাকে না, তারা তো আর রাখতে পারে না, হুম। মানে ওইভাবে সেই সাপোর্টটা তার থাকে না, কেউ দেখার থাকে না বাচ্চাকে। এই যে শিশু কক্ষের কথা বলা আইনে, এই জিনিসগুলো তো আসলে রাষ্ট্রকে এই দায়িত্বটা নিতে হবে। কারণ এই অর্থনীতির চাকাটা সচল রাখতে হলে আমাদেরকে তো নারীদেরকে কর্মের সাথে যুক্ত করতে হবে, এবং ইনকাম জেনারেটিং কাজের সাথে সে যখন যুক্ত করবে, তখন আমার অর্থনীতির চাকাটা সচল হবে। সো সেই সচল করার দায়িত্বটা রাষ্ট্রকে নিতে হবে। কিভাবে? সেটা ফ্যাসিলিটেট করতে হবে যে সে যাতে আসলে নির্বিঘ্নে তার কাজগুলো করতে পারেন এবং নিরাপদে সে কাজগুলো করতে রাষ্ট্র কি পারেন। ভাবে এগুলো যেসব পয়েন্ট আপনি বলছেন? না, এখন আমরা তো চাই রাষ্ট্রকে ভাবাতে, কথাগুলো তো প্রতিনিয়ত বলা হচ্ছে। কিন্তু আ মানে ভাবনার জায়গাটার থেকে তো আমরা দেখি যে আসলে ভাবে না। ক্ষমতার পালাবদল যতই হোক না কেন, ভাবে না আসলে। কারণ এখন পর্যন্ত কোথায় শিশু কক্ষ তো আমরা দেখি না যে একটা বাচ্চাকে রাখার যে বা একটা ডে কেয়ার সেন্টার বলি, আমরা বলি, এরকম অসংখ্য ঘটনা ঘটছে যে মাতৃত্বকালীন ছুটির সময় টার্মিনেট করে দেয়া হুম। হচ্ছে, চাকরি থেকে চলে যাচ্ছে এবং পরিবারের সাহায্যও সে পায় না। কাজেই এই মাতৃত্বকালীন ছুটির থেকে এসে তার কিন্তু সে একটা চাকরি আর খুঁজে পায় না। ক্যারিয়ারে যখন তার একটা ব্রেক হচ্ছে, যেকোনো ধরনের কাজ হতে পারে সেটা। আমি একটা কর্পোরেট কাজ করছে বা অনেক উচ্চাভিলাষী নারী আছে তাদের কথা বলছি না।
যারা ধরেন একটা গার্মেন্টস কর্মী তাকেও তো এসে কাজে জয়েন করতে হবে, কিন্তু সেই স্পেসটা তো তৈরি হচ্ছে না তার জন্য, এবং এটা শোনার সাথে সাথেই তো তাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে যাতে তাকে ওই বেনিফিটটা দেয়া না হয়, যাতে সে সেই মাতৃত্বকালীন যে তার ওয়েলফেয়ার বেনিফিট আছে সেটা যাতে সে না পায়। এগুলো অ্যাভয়েড করার জন্য কিন্তু এই এনফোর্সমেন্টটা তো তার মানে লড় হচ্ছে না। আমার যে মানে শ্রম মন্ত্রণালয় থেকে যেই ধরনের একটা মনিটরিং একটা দরকার রয়েছে এমপ্লয়ারদের উপর, সেটা তো হচ্ছে না, তো যার ফলে কিন্তু ছিটকে যাচ্ছে নারীরা। এই সকল বিষয়াদি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার একটা নারী কমিশন করেছিল। সেই কমিশনের বেশ কিছু সুপারিশ ছিল। যেই কমিশনের সুপারিশ মালা নিয়ে ঐকমত্য কমিশনে কোনো আলোচনাই হয় নাই, এবং সেই কমিশনের বেশ কিছু জিনিস নিয়ে কিছু রাজনৈতিক দল আপত্তি তুলেছিল। কার্যত সেই আপত্তিগুলোকেই প্রাধান্য দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এরকম মনে হয়েছে, কারণ ঐকমত্য কমিশনে সেটা ওঠেই নাই। একটা গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে যে সরকার দেশ পরিচালনা করলো ১.৫ বছর, তারা এরকম একটা কমিশন করার পর সেটা যে ঐকমত্য কমিশনে ওঠালোই না, সেটাকে আপনি কিভাবে দেখেন? এটাকে খুবই খারাপভাবে দেখি, কারণ আমি একটা কমিশন গঠন করলাম, সেখানে এতগুলো আপনার রেকমেন্ডেশন আসলো, সুপারিশ আসলো। হ্যাঁ, হতে পারে একটা দুটো কোনো হয়তো বা আপনার যে সোশ্যাল যে আমাদের একটা সেটাকে কনসিডার করে সেই স্ট্যান্ডার্ডে কারো মনে হতে পারে যে হ্যাঁ এই জিনিসটা হয়তো একটা সেন্সিটিভ ইস্যু হতে পারে কারো কাছে মনে। তো সেখানে ধরেন ১০০টার মধ্যে পুরো জিনিসটাকে তো বাদ দিয়ে দেওয়ার কিছু নাই। সেখানে যেইগুলো মনে হয়েছে একটাও মানে এটাকে কোনো তোলাই হবে না আলোচনায়, সেটাকে টোটালি বাদ দেওয়া মানে তাহলে তো সেটা একটা লোক দেখানো জিনিস হলো। তো এটাকে অবশ্যই কোনো রাজনৈতিক দল তো এরকমও বলেছিল যে কোনো নারী সদস্য সেই বৈঠকে থাকলে আমরা সেই বৈঠকেই যাব না। আচ্ছা, না সেটা তো আসলে হয় না, কারণ আপনি ধরেন বাসায় গেলেও তো আপনাকে আপনার স্ত্রীর সাথে থাকতে হবে, কন্যার সাথে থাকতে হবে, কর্মক্ষেত্রে গেলে নারী কলিগের সাথে থাকতে হবে। তো মানে এটা আসলে মানে আমি আসলে বুঝতে পারছি না যে কি আপনি বলতে চেয়েছেন বা আপনি তো বোঝাতে চেয়েছেন। আপনি নিয়মিত কনসালটেন্সি করেন না বিভিন্ন নারী ইস্যুতে, নারীদের নানা রকম সমস্যা নিয়ে। ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে কোন ধরনের সমস্যা সবচেয়ে বেশি দেখেন সমাজে, ডোমেস্টিক এবং এটা কি রুরাল আরবান আলাদা করা যায় সমস্যাগুলো? না, একটা বেসিক জায়গায় খুব অবাক লাগে আমার কাছে যে মানে এমনিতে তো কোথাও কোনো ইকুয়ালিটি নেই নারীদের মধ্যে, কিন্তু যখন দেখা যাচ্ছে যে নারীর প্রতি নির্যাতন, নারীকে শোষণ, নারীকে সিদ্ধান্ত জায়গা থেকে বাদ দিয়ে দেয়া, তখন আবার আপনি দেখবেন যে রুরাল এরিয়ায় নারী আবার একদম খুব আপার ক্লাসের নারীদের সে একটা জায়গা আবার খুব ইকুয়ালিটি থাকে। কারণ আমি এরকম অনেক মেয়েদেরকে দেখেছি যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে টিচার পড়াচ্ছে, সে আমার কাছে যখন এসেছে যে এরকম মুখের মধ্যে তাকে মেরে করে একদম ব্রুজড মুখের মধ্যে এই ধরনের বা শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে, মানসিক তো হচ্ছেই সেটা। তারপরে সে যে টাকা পয়সা সে ইনকাম করে সেটা জোর করে তার থেকে নিয়ে নিচ্ছে। সো এই লোয়ার ক্লাস বা মিডল ক্লাস, আপার ক্লাস, এই একটা জায়গায় যখন দেখা যায় যে নারীকে শোষণ করতে হবে, শাসন করতে হবে, তখন আমি দেখি যে সেখানে বেশ একজনের মেন্টালিটি, সবার মেন্টালিটিটাই প্রায় কাছাকাছি একই ধরনের। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে নারী তিনি হয়তো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং তার সেই মনের জোরটা আছে এবং তিনি অনেক স্ট্রং মাইন্ডেড, তখন দেখা যাচ্ছে যে তারা সেই জায়গাটার থেকে অনেক ক্ষেত্রেই বেরিয়ে আসতে পারে, আইনি লড়াইটা চালাতে পারে এবং সেই সাহসটা তারা অর্জন করে। সেই সাথে একটু পারিবারিক সাপোর্টটাও প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে, কারণ পরিবার তখন অনেক ক্ষেত্রেই উইথড্র করে নেয় তাকে। তো কিন্তু এই জায়গায় আসলে আমি ডিফারেন্সিয়েট করতে পারি না। অনেক ক্ষেত্রে আমি দেখি যে একই রকম মেন্টালিটি। মানে আপনি যেটা বলছেন, মানে নানান রকম শ্রেণী তো সমাজে বাস করে, কিন্তু নারীর ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে তখন মানে অনেক আপার ক্লাসের মধ্যে এই ধরনের ঘটনাগুলো অনেক ঘটছে। সেটা কেন ঘটে? ধরেন আমরা তো ধরেই নিই তারা উচ্চশিক্ষিত। হ্যাঁ, তারা আসলে উচ্চশিক্ষিত, মানে শিক্ষাটা তো শুধু ওই কাগজে কলমের শিক্ষা না, একটা স্বশিক্ষিতের ব্যাপার আছে, একটা তার পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা কি দেখা যাচ্ছে, সুশিক্ষা যেটা, সেই সুশিক্ষার খুব অভাব দেখা যায় এবং দেখা যায় যে হয়তো তার টাকা পয়সা আছে, সেটা আছে, কিন্তু সেই মানে ক্লাসটা তো ওইভাবে করে সে করেনি, বা সেই প্রপার যে শিক্ষা আসলে নারীর প্রতি কী ধরনের আচরণ করতে হবে সেটা কেউ তাকে ছোটোবেলার থেকে শিখায়নি
পরিবারে সেই শিক্ষাটা সে পায়নি বা ফ্যামিলিতে সে কখনো ইকুয়ালিটি দেখেনি। সে হয়তো দেখছে যে তার বাবা বা পরিবারের অন্যান্য যারা পুরুষ সদস্য তারা মাদের সাথে খারাপ ব্যবহার করতে দেখেছে বা তাদেরকে কোনো আপনার ডিসিশন মেকিংয়ে পার্টিসিপেট করতে দেয়নি, বাইরে কাজ করতে দেয়নি, বাইরে যেতে দেয়নি বা খারাপ ব্যবহার করেছে। তারা আবার সেই জিনিসটা কিন্তু এসে অ্যাপ্লাই করে তার ওয়াইফের উপর। যদিও দেখা যাচ্ছে সে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ছে, সে উচ্চশিক্ষা পার্সু করতে সে বিদেশে গেছে, সে বাংলাদেশে ফেরত এসছে, অনেক হাইলি এডুকেটেড, কিন্তু ওই তাও দেখা মানে এরকম অনেক দেখেছে যে তাও ওই রকম শিক্ষা তার কিন্তু নেই। ওই বাসায়ও সে মারপিট করে, করে, ওই জোর করে টাকা নিয়ে নিচ্ছে বা অনেক ধরনের এই ডোমেস্টিক ভায়োলেন্সের মতো ঘটনা কিন্তু দেখি। আবার ধরেন আমিও তো এরকম নানান রকম অন্যায়ের শিকার নারীদের সাথে আমার কথা হয়েছে। তারা এই অন্যায়ের শিকার হওয়ার পর যখন এটা রেমেডি চাইতে থানায় কিংবা কোর্টে যান, সেই আইনি প্ল্যাটফর্মটাও কি নারীকে খুব বেশি সহযোগিতা করে কিংবা ফ্যাসিলিটেট করে? না, একদমই ফ্যাসিলিটেট করে না। কারণ যখনই থানায় যায় পুলিশ তাকে বলে যে আপনি বাসায় যান, মিটমাট করেন, ঝগড়া এমন হয়। এরকম অনেক হয়েছে। আসলে আমি আইনজীবী, আমি তো পুলিশকে ফোন করতে পারি না, কিন্তু অনেক ক্ষেত্রেই তারা বলে আপা একটু বলেন, ফোন করেন, কথা বলেন, জিডি নিচ্ছে না। তখন তারা হয়তো যে রেফার করে যে একটু কথা বলেন, উনি আমার লয়ার। তো তখন যখন কথা বলি উনারা আরও বলে যে কেন আপনারা এই সমস্ত ঝামেলা করেন, কেন আপনারা এরকম মানে পরিবারকে ভেঙে দিতে চান, মানুষ ওনাদেরকে একটু মিটমাট করানোর চেষ্টা করেন। সে হয়তো অনেক মানে ভায়োলেন্সের ফিজিক্যালি সে অ্যাবিউজের শিকার হয়ে সে থানায় গেছে, কিন্তু ওইখান থেকে আবার থানার থেকে তারা খুব দেখি মিটমাট করানোর জন্য তারা অস্থির হয়ে যায় যে এটা করেন, জিডি তারা নিতে চায় না। অথচ এটা কিন্তু তাদের এখতিয়ার না, তাকে সাথে সাথে ওই জিডিটা নিতে হবে এবং যা যা করণীয় সেগুলো করতে হবে। তো কাজে এই 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 কাজটা আমরা প্রায় দেখি যে তারা খুবই মানে স্বতঃপ্রণোদিত হয়ে এইসব করতে চান। থানার বাউন্ডারি পার হয়ে যে নারীরা কোর্ট পর্যন্ত যেতে পারেন, সেই কোর্টের বাস্তবতা কি নারীর কোর্টের সহযোগিতার বাস্তবতাও ক্ষেত্রে? খুব কঠিন, কারণ এখানে দীর্ঘসূত্রিতার ব্যাপার রয়েছে এবং সব সময় দেখা যায় যে প্রতিপক্ষের যখন একটা আপনার খুব ইনফ্লুয়েন্সিয়াল হলে তারা আবার মাসেল পাওয়ার ইউজ করে তাকে ভয় দেখায়, ভয়ভীতি দেখায়, জোর করায়, মানে তিনি যাতে মামলাটা তুলে নেন। এবং তার পরিবারও তাকে সাপোর্ট করছে না, কারণ একটা সোশ্যাল স্টিগমা যে আদালতে গেছে করছে, সে আসলে ভালো না, সে নিজেই খুব খারাপ, সে নিজেই খুব খারাপ মানুষ। তো যার ফলে তার পরিবারও একটা সোশ্যাল স্টিগমার মধ্যে পড়ে, তারাও সাপোর্টটা উইথড্র করে। সো এই যে একটা দীর্ঘ আইনি লড়াই উনি চালিয়ে যেতে পারেন না। তারপরে সেখানে আবার টাকা পয়সার ইনভলভমেন্ট থাকে। একটা দীর্ঘ আইনি ব্যাটল চালানোর জন্য যে অর্থনৈতিক যে ইয়েটা থাকে, এক্সপেন্ডিচার কস্ট, লিগ্যাল কস্ট যেগুলো থাকে, সে যদি বেয়ার করতে না পারে তখন তো আবার তার ঝামেলা হয়। ধরেন আপনার দেনমোহর বলি, এই সন্তানের কাস্টাডি, এটা তো একটা দীর্ঘ ব্যাটল। সো এখানে কিন্তু অনেক ক্ষেত্রেই এই চাপ প্রয়োগ করা হয়, তখন সে আবার যে মামলা তুলে নেয়, উঠিয়ে নেয় এখানে। এই দীর্ঘসূত্রিতা কি শুধুমাত্র আইনি কাঠামোর ব্যত্যয়, নাকি এখানে আরো কোনো এলিমেন্ট জড়িত? মানে একটা গার্ডিয়ানশিপ কিংবা একটা কাস্টডি নিয়ে কেন বছরের পর বছর লড়তে হবে? না, এখানে তো আপনি জানেন যে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডাররা আছেন এখানে। তারা হয়তো একটা দীর্ঘসূত্রিতা হলে তাদেরও কিছু সুবিধা হয়। আপনি দেখেন, আপনি ধরেন একটা ল্যান্ড অফিসে আপনি যাচ্ছেন, সেখানে যদি আপনি ঝুলিয়ে রাখেন তখন হয়তো আপনি আপনার পকেট থেকে বের করে 2টা টাকা দিবেন, কিছু টাকা খরচ করবেন, একটা এক্সপেন্ডিচার সেখানে থাকে, মিসেলেনিয়াস কস্ট বলা হয় যেটাকে অনেক সময়। তো এই ধরনের বিষয়গুলো তো থাকে এখানে, বড় একটা অঙ্কের লেনদেন এসব জায়গায় হয়ে থাকে, সেগুলো একটা বিষয় থাকে। আর আইনি ব্যবস্থা আমরা বলি কি যে কোর্টগুলি আমাদের তো অনেক ওভারবার্ডেন, অনেক কেসগুলো দ্রুত নিষ্পত্তি হচ্ছে না, সেখানে আরও বিচারক নিয়োগ দেওয়া প্রয়োজন। কিছু কিছু ক্ষেত্রে এগুলাকে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটা আপনার বিচার বিভাগ সংস্কারের যে আপনার একটা সুপারিশ এসেছিল, সেটা খুব ভালো ছিল। সে পুরোটা আমি পড়েছি এবং দেখেছি, এবং সেখানে কিন্তু আমি দেখেছি ভীষণ ভালো ভালো অনেকগুলো রেকমেন্ডেশন ছিল। মানে ওটা পড়ে আমার কাছে মনে হচ্ছিল যে এটা তো আসলে একটা স্বপ্নের মতো জিনিস। আর সত্যি সত্যি কিছুটা হলেও যদি সেটার বাস্তবায়ন হয়, যেটাকে কিভাবে আসলে বিচার বিভাগকে রাজনীতি থেকে মুক্ত করা যায়, সেই বিষয়ে অনেকগুলো রেকমেন্ডেশন ছিল। এবং বিচারকদের প্রশিক্ষণ বিষয়ে অনেক ধরনের রেকমেন্ড ছিল, কি করে আসলে এই নারী সংক্রান্ত মামলাগুলো দ্রুত বিচারের আওতায় এনে নিষ্পত্তি করা যায়, এগুলো ছিল। সো এই জিনিসগুলো যদি আসলে আরেকটু চিন্তা করে দেখেন, যে নির্বাচিত সরকার আছেন, এগুলোকে আরও ভালো করে পড়ে বিষয়গুলোকে যদি বাস্তবায়ন করতে পারেন, আমি মনে করি যে অনেকটাই এই মামলা জটের সমস্যাগুলো কমতে পারে। বাংলাদেশে একটা শব্দ খুব বহুল ব্যবহৃত এবং সামাজিক ব্যাধির মতো, বাল্যবিবাহ। এটা নিয়ে আপনি যথেষ্ট দীর্ঘ সময় ধরে কাজ করছেন। অনেক রকম উদ্যোগ তো নেওয়া হয়েছে বাল্যবিবাহ ঠেকানোর জন্য, কিন্তু বাল্যবিবাহ নিয়ে যে সামাজিক চিন্তাভাবনা,
সেটি শহর থেকে শুরু করে হুম। গ্রাম অঞ্চল পর্যন্ত। সেই ভাবনার কি পরিবর্তন দেখলেন? মানে এখনো বাল্যবিবাহ না। তো পুরোপুরি বন্ধ করা গেল না। হুম। আর এখানে যেটা দেখেছি আমরা যে ঠিক ওই একই রকম ডোমেস্টিক ভায়োলেন্সের মতো বিষয়টা। একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারে বিয়ে যেমন অনেক হচ্ছে, উচ্চবিত্ত পরিবারের ভিতরেও আমরা এই বাল্যবিয়ের এক ধরনের কিন্তু টেনডেন্সি দেখতে পাচ্ছি আজকাল। এবং দেখা যাচ্ছে যে নানানভাবে ম্যানিপুলেশন করা হয়, বয়সটাকে বাড়িয়ে দিয়ে বিয়ে হুম। হচ্ছে। আমি নিজে এরকম অনেক বিয়েতে মানে অ্যাটেন্ড করেছি যেখানে আমি দেখেছি যে ১৬ বছর বাড়িয়ে দিয়ে ১৮ বছর করে এই ধরনের বিয়েগুলো হয়েছে। তো এখানে একটা মুশকিল যেটা হয়েছে যে এমনিতেই তো অনেক পুরনো আইন ছিল বাল্য বিয়ের। সেই ১৯০০ মানে ১৫০ বছর আগের আইন। তারপরে সেই আইনটিকে ২০১৭ সালে কেন পরিবর্তন করা হলো জানি না। পরিবর্তন করে এখানে একটা বিশেষ বিধান আনা হলো যেখানে বলা হচ্ছে যে কোনো একটা বিশেষ পরিস্থিতিতে যদি আদালত পারমিশন দেয় এবং অভিভাবকের সম্মতিতে বাল্যবিয়ে হতে পারে। এবং এজ লিমিটটা কিন্তু আর বলা থাকলো না। আগে যে ১৮ ছিল এখন কিন্তু আর এজ লিমিট বলা থাকলো না। তো যার ফলে এটা হলো যে এখনো তো সেই আইন বলবৎ। সেই আইন বলবৎ। এবং এখন এটাকে ব্যবহার করে যেটা হলো যে এই এই লুপহোলটাকে ব্যবহার করে এই যে বাল্যবিয়ের প্রচলন শুরু হয়ে গেল। এবং বিভিন্ন জায়গায় যে বিশেষ বিধানটিকে যে কোনোভাবে ম্যানিপুলেশনের মাধ্যমে এই বাল্যবিয়েগুলো হচ্ছে। এখন গ্রামাঞ্চলে যেটা দেখতে পাই সেটা একটা বিশাল কারণ হচ্ছে সোশ্যাল সিকিউরিটি যেটা। যে একটা নিরাপদ নাই, নিরাপত্তার অভাব আছে, দারিদ্র্য একটা বড় কারণ। এবং ওই স্কুলে যাতায়াতের সময় দেখা যাচ্ছে যে নানান ধরনের ইফটিজিংয়ের শিকার হয় বাচ্চারা। অ্যাসিড আইন ইয়েটা এখন কমে এসেছে অপরাধ। অ্যাসিড অপরাধ তো নানান প্রায় নাই। ধরনের প্রায় নাই, জিরোতে নেমে এসছে। কারণ একটা সময় আপনি দেখেন খুব স্ট্রিক্ট আইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে 90s এর সময় ভয়াবহ ছিল। কিন্তু এখন দেখেন এটা জিরো। কারণ ওই স্ট্রিক্ট অ্যাপ্লিকেশন হয়েছে। ঠিক একইভাবে আমরা দেখেন রেপের জন্য স্ট্রিক্ট অ্যাপ্লিকেশন হচ্ছে না এখন পর্যন্ত আইনের। কোনো মৃত্যুদণ্ড এখন পর্যন্ত কার্যকর হয় নাই। কত বছর পেরিয়ে গেছে। সো এই বিষয়গুলো আসলে দেখা যায় কি যে ওই যে সোশ্যাল যে সিকিউরিটি সেটা আমরা দিতে পারি না। সে স্কুলে যাবে, সেখানে একটা আইনগতভাবে সেই নিরাপত্তাটা আমরা বাচ্চাটাকে দিতে পারছি না। তখন দারিদ্র্য একটা কারণ, যার ফলে তারা মনে করছে আচ্ছা বিয়ে দিয়ে দিলে আসলে সে একটা সিকিউর প্লেসে থাকবে, তাদের দায়িত্ব শেষ হয়ে মানে এক গেল। ধরনের দায় মুক্তির ভাবনা। দায় মুক্তি আসলে ওটাই। সেটা একটা ঘটছে। কিন্তু শহরাঞ্চলে বা উচ্চবিত্ত পরিবারে কেন হচ্ছে এটা আমি আসলে এটা কোনো কি তাদের মনস্তত্ত্ব এটা আসলে আমি এখনো বুঝি না। কেন তারা এই কাজটি করেন? মানে এই যে আইনে বলা হলো যে বাবা-মার পারমিশন থাকলে হুম, কিংবা বাবা-মা হুম, সম্মত হলে একটা ১২-১৩ বছরের হ্যাঁ, একটা কিশোরী হ্যাঁ, মানে তার তো আ নিজে বিয়ে করতে চাচ্ছে কি চাচ্ছে হুম, না সেই কথাটা বলারও তো সামাজিক পারিবারিক বাস্তবতা নাই। না, ফলে বাবা-মা যদি বলে আমি সম্মত হুম, এবং সে যদি কোর্টের পারমিশন নেয় তাহলে তো হুম। কার্যত ওই ১২-১৩ বছরের সেই সেটা কিশোরীটিকে লিগ্যাল বাধ্য হয়ে করা যাচ্ছে হচ্ছে। আইনগতভাবে এবং বাধ্য করা হচ্ছে এবং সেটি তো আইনগতভাবে আইনের মধ্যে থেকেই আমি একটা চরম আপনার বেআইনি কাজ করলাম। তো তার মানে রাষ্ট্রীয় আইনই তো আমাকে সেই ব্যবস্থাটা করে দিল। কাজেই এই আইনগুলোর পরিবর্তন নিয়ে আমি মনে করি যে এখন কথা বলার প্রয়োজন আছে এবং এই এই যে এই বিধানটি আইনের এটাকে আমি মনে করি যে এটাকে অবশ্যই বিলুপ্ত করতে হবে। এটাকে অবশ্যই রিপিল করা খুবই প্রয়োজন। কিন্তু ধরেন রাজনৈতিক দলগুলো হুম, এই যে সংবিধান, অধ্যাদেশ এগুলো নিয়ে এত যে ব্যস্ত তার হুম। মধ্যে এই বাল্যবিবাহর আইন কিংবা অন্যান্য নারী সম্পর্কিত যেসব অধিকারের বিষয় আপনি বলছেন সেগুলো নিয়ে ভাবার সময় পাবে? মানে সময় তো যে মিনিস্ট্রি সে পাবে। সবাই তো আর এক কাজ করবে না। যে ধরেন রোডস অ্যান্ড হাইওয়ে দেখবে তার ওই কাজ। যে ধর্ম বিষয়ক দেখবে না তার সেটা তো সে কাজ। হ্যাঁ, মিনিস্ট্রির কথা বলছেন মানে তো এটা তো হ্যাঁ, একটা রাজনৈতিক সদিচ্ছার বিষয়। আমি বলছি হ্যাঁ। যে এন্টায়ার পার্লামেন্টে আমি গত এই যে একটা অধিবেশন গেল। এটাকে তো সবচেয়ে গুরুত্ব দিতে হবে। এটা তো সবচেয়ে মানে এটাকে তো প্রায়োরিটাইজ করতে হবে। নারীর অধিকারকে প্রায়োরিটাইজ করতে হবে। এরপরে আগামী ইলেকশনে এই যে অর্ধেকের বেশি নারী ভোট, এই নারীদের ভোটটাকে কথা যদি চিন্তা করতে হয়, অবশ্যই নারীর জন্য নিরাপদ শহর তৈরি করতে হবে, নিরাপদ রাষ্ট্র তৈরি করতে হবে, দেশ তৈরি করতে হবে। সেটা ছাড়া তো কোনো বিকল্প নেই। কারণ আপনি দেখেন এটা যদি আমি ওই ১৬ র নিচে রাখি তাহলে আমি দেখাতে পারবো খুব নারীর ক্ষমতায়ন হচ্ছে। এবং যখন আপনি সার্ভেতে দেখাবেন তখন দেখানো যাবে যে বাল্যবিয়ে তো খুব কম হচ্ছে। কারণ আপনার ওই ১৮ র ওই ইয়েটা তো আর ব্যারিয়ার নাই, নাই। আমার ব্যারিয়ারটা নেই। সো তখন আমার তো ১৬ হলেও সেটা বাল্যবিয়ে হচ্ছে না। তো এটা বাল্যবিয়ের মধ্যে কিন্তু পড়ল না। সো রেকর্ডে কিন্তু সেটা একটা রেগুলার বিয়ের মতোই হয়ে যাচ্ছে। সো আপনি তো দেখাতে
দেখাতে পারছেন যে নারীর ক্ষমতায়ন হচ্ছে, বাল্যবিয়ে হচ্ছে না বাংলাদেশে, বাল্যবিয়ের হার কমে গেছে। তো সেই দেখানোর কথা যদি আমি চিন্তা করি, কিন্তু আসলে সেটা যে একটা কত ডিলিউশনাল, এবং একটা মেয়ে আপনার এতে শিশু মৃত্যু, মাতৃমৃত্যু বলেন, এবং একটা মেয়ে সে একদম ঝরে যাচ্ছে, ফুলটা ফোটার আগেই সে ঝরে যাচ্ছে, সে তার শিক্ষা পাচ্ছে না, এবং সারা জীবন এই যে এতক্ষণ আমরা যে আলাপ আলোচনাগুলো করলাম যে কী কারণে আসলে নারীরা বঞ্চিত হয়, একটা হচ্ছে যে সে শিক্ষার থেকে যখন বঞ্চিত হচ্ছে, সে তার ডিসিশন মেকিংয়ে সে অংশ নিতে পারে না, তার ভয়েসটা কেউ আসলে কাউন্ট করে না। সো সেই ভয়েসটা কাউন্ট করার জন্য হলে তো তাকে আসলে সেই শিক্ষা দরকার। আর আমি তখন কন্যা শিশুই যখন ঝরে যাচ্ছে, আর সে আর স্কুলে যেতে পারছে না, পড়ালেখা, ওই ওই শিক্ষা আর ওই ওই অর্থের নৈতিক স্বাবলম্বী তার জায়গা, এই দুইটা ছাড়া তো আর কিছু থাকবে না। নারীর তো এই দুইটা জায়গা ছাড়া আর কিছু নেই আসলে। তো কাজেই সেই জায়গাটা তো অবশ্যই এনশিওর করতে হবে, এবং ওভারঅল না হলে ধরেন আমরা তো সামনে আগাতে পারবো না। সাইবার স্পেসে নারী কতটা নিরাপদ? মানে ধরেন আপনি নিজেও তো সাইবার স্পেস ব্যবহার করেন, মানে আমাদের কারোই আসলে সাইবার স্পেস ব্যবহার না করার কোনো উপায় নাই, এখন এতটাই নির্ভরশীল আমরা। কিন্তু আমি ধরেন সেলিব্রিটিদের কাছে শুনি, কিংবা যারা সমাজের উচ্চ শ্রেণীতে বসবাস করেন তাদের কাছেও শুনি যে সাইবার স্পেসে তাদেরকে যথেষ্ট বুলির শিকার হয়, মানে প্রতিষ্ঠিত নারীদেরও সাইবার স্পেসে তারা অনিরাপদ বোধ করেন। এই জায়গায় কি আইন তো আছে, কিন্তু সেটার প্রয়োগ কেন হয় না? একদম, মানে সাইবার আপনার স্পেসে ব্যক্তিগত অভিজ্ঞতা কি বলে? মানে আপনিও তো সাইবার স্পেস ব্যবহার করেন, হ্যাঁ। ফেসবুকে আপনি আছেন, মানে সেইখানে কি না, আপনাকেও একসময় এই তো আমার ধরনের? আপনার পাবলিক প্রোফাইল ছিল, হাজার হাজার মানুষ ফলো করছে এই ধরনের। সো একটা পর্যায়ে যে আমাকে কিন্তু আমার প্রোফাইল লক করে রাখতে হচ্ছে, মানুষ আমাকে আর ফলো করতে পারে না। এই যে আমি যাচ্ছি পাবলিক স্পেসে আমার ওপিনিয়ন দিচ্ছি, কিন্তু ওই আমাকে ওই পার্সোনাল স্পেসটা ক্রিয়েট করতে হচ্ছে, যাতে রেস্ট্রিক্ট করে দিতে হচ্ছে যে গণহারে পাবলিক এসে যাতে আমাকে যা খুশি তাই বলতে পারে না। তার অর্থ কী? তার মানে আমি নিজেও সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি, এবং একটা আইনজীবী হয়ে এখন ধরেন আমি কতজনকে ধরবো? এত বুলিংয়ের শিকার যে কতজনকে আপনি ধরেন মামলা করবেন বা কি করবেন? কতজনকে আপনি আইনের আওতায় আনবেন? তো যে কোনো নারী তিনি যখন পাবলিক স্পেসে তার মতামত দিচ্ছেন কোনো কারণে, তখনই তো তাকে সেই সাইবার আক্রমণের শিকার হতে হচ্ছে। কারণ মানে নারী কোনো ওপিনিয়ন থাকতে পারবে না, মতামত থাকতে পারবে না, কিছু বলতে পারবেন না। সেই জায়গাটার থেকেই তো এই মনস্তত্ত্বটা তাদের তৈরি হচ্ছে। আর শুধু তো আপনার ধরেন মতামত দিচ্ছে তা না, অনেকে কিন্তু এটা একটা কি বলবো, যে তার একটা প্রফেশনালি তারা নানান কাজ করেন, ইনফ্লুয়েন্সার যারা থাকেন, যার ফলে তাকে তো ওই জায়গাটা তার কি বলবো, যে তার ব্যবসার জায়গা, রুটি রুজির জায়গা, সেখানেও যখন তিনি তার সেই পণ্যটা বিপণনে সেলের জন্য তিনি নিয়ে আসছেন, তখনও তো তাকে নানানভাবে বুলিংয়ের শিকার হতে হচ্ছে। এবং সেখানে তো আপনি দেখেন যে আবার মানে শুধু পুরুষরা যে করে তা না, নারীরাও তো সমানভাবে সেখানে দেখছি অংশ নিচ্ছে। তারাও কিন্তু অন্য নারীদেরকে বুলিং করছে। হয়তো সে নিজের ওপিনিয়নটা দিতে পারে না, আরেকজন দিতে পারছে, বা আরেকজন একটু তার চেয়ে ভালো কিছু করছে, তখন তো আবার মানে সে যে তাকে অ্যাটাক করছে বা আক্রমণাত্মক বিভিন্ন ধরনের সাইবার bullying করছে। স্পেসকে নিরাপদ করার জন্য কি মানে বা আইন কিংবা আইনের না, বাস্তবায়ন দিয়ে সম্ভব, শুধু নাকি আইনের মানুষের বাস্তবায়ন মগজ দিয়ে মননে সম্ভব পরিবর্তন না। করতে হবে? মগজ মননে পরিবর্তন করতে হবে, এবং ওই যে আমরা দেখছি যে ওই যে থিঙ্ক বিফোর ইউ টাইপ। সো আমরা ইন্টারনেটের শিষ্টাচারটা এখনো শিখিনি। ইন্টারনেট ব্যবহার চলে গেছে হাতে হাতে, ধরেন একটা কিছু থাকলেই আপনি একটা ইন্টারনেট অ্যাক্সেস আছে, হাতে হাতে আছে, কিন্তু ওই শিষ্টাচারও নেই, সেই শিক্ষাও নেই, কী করতে হবে, কতটুকু করতে হবে, কী করলে ক্রাইম হয়ে যাচ্ছে, অফেন্স হচ্ছে, সেই ব্যাপারেও আসলে তাদের কোনো ধরনের কোনো ধারণা নেই। তো যার ফলে এটা আসলে শিক্ষার ব্যাপার আছে, এবং এই শিক্ষা আমি মনে করি যে স্কুল, কলেজ, ভেরি প্রাইমারি লেভেল থেকে এই শিক্ষাটা প্রয়োজন আছে। এই ধরনের অনেক ওয়ার্কশপ আমি নিজে করেছি, যেখানে ইউনিভার্সিটি স্টুডেন্ট ৩,৫০০ স্টুডেন্টকে নিয়ে আমি ওয়ার্কশপ করেছি বিভিন্ন মানে স্লটে বিভিন্ন ইউনিভার্সিটিতে, যেখানে তাদেরকে সাইবার বুলিং আসলে সে নিজেও জানে না যে কোনটা সাইবার বুলিং হচ্ছে, তার কোন কথাটা, কোন কমেন্টটা, কোন আচরণটা, কি শেয়ার করছে তিনি, সে নিজে না বুঝে এগুলো করছে, যে তিনি অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে। তো কাজে এখানে কিন্তু আসলে শিক্ষার প্রয়োজন। আবার কারিকুলামের সাথে যে আছে আমাদের, সেখানেও তো এই শিক্ষাগুলো আসতে পারে। ইন্টারনেটের শিষ্টাচার কি করলে দেশের আইনে অপরাধ হচ্ছে, ছোট ছোট আইন খুব সহজভাবে তো জানতে পারি আমরা, শেখাতে পারি মানুষকে। কিন্তু যেগুলো খুব এক্সট্রিম ক্রিমিনাল অফেন্স হয়ে যায় অনলাইনে সাইবার স্পেসে, সেগুলোর কি মানে খুব বেশি রেমেডি দেখেন আপনি? না, রেমেডিটা খুবই কঠিন, কারণ ট্রাইব্যুনালের সংখ্যা খুবই কম, এবং আগে তো ছিল আপনার শুধু ঢাকা কেন্দ্রিক, সারা বাংলাদেশের সব মামলাগুলো ঢাকাতে করতে হতো, এবং সেখানে খুবই ঝামেলা। আপনার কোনো দিন ধরেন ওই বিচারক
মানে সব বিচার প্রার্থীরা দাঁড়িয়ে আছে, মানে বসার জায়গা নাই, নাই, এবং হঠাৎ করে ওই কোর্ট বসলো না ওই দিন। সো এই ধরনের এখানে দীর্ঘসূত্রিতার ব্যাপার এখানে আছে এবং সহজে মামলাগুলো অ্যাডমিশন হয় না, নানান ধরনের সমস্যা এখানে রয়েছে। সো আইন হয়েছে, কিন্তু ওই প্রযুক্তির উন্নতি হয়েছে, কিন্তু সেই সাথে সাথে আইনগুলোর কিন্তু আপনার ওই যে পরিবর্তন দরকার ছিল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এগুলোকে আপডেট করা সেগুলো হচ্ছে না। ডেটা ব্রিচ একটা জিনিস, মানুষের পার্সোনাল ডেটা সেগুলা চলে যাচ্ছে, অন্যের কাছে তথ্যগুলো চলে যাচ্ছে। সো এগুলা নিয়ে ঠিকভাবে কাজ হচ্ছে না। আপনার একটু ব্যক্তিগত ব্যস্ততা নিয়ে বলি। আপনি নিজেও ধরেন ব্যবসার সাথে জড়িত হচ্ছেন। আপনি সম্ভবত একটা রেস্টুরেন্টেরও কর্ণধার, ক্যাফের একটা কর্ণধারতে যাচ্ছেন। আপনি যখন আপনার আরো ব্যবসা আছে আপনার আইন পেশার সাথে সাথে, আপনি যখন ব্যবসায়ী হিসেবে কিংবা এন্টারপ্রেনার হিসেবে এই কাজগুলো করছেন, একজন পুরুষ যখন এই কাজগুলো করে তখন তার যেই সব হ্যাসেলের মধ্যে দিয়ে যেতে হয়, আপনাকে কি একই ধরনের হ্যাসেল পোহাতে হচ্ছে, নাকি তার চেয়ে বেশি হচ্ছে, নাকি আপনি অনেক সময় শুনি না যে নারী হিসেবে প্রিভিলেজ নিয়ে অনেক সহজে করে ফেলা যাচ্ছে? আপনার অভিজ্ঞতা কি বলে? না, আমি আসলে যেটা চিন্তা করি যে অনেক কঠিন যেগুলো কাজ সেগুলো আমি নিজে আসলে করতে পছন্দ করি। সো ওই যে ট্রেডিশনালি যেগুলো বলা হয় যে পুরুষরা এটা বোঝে, সেটা বুঝে, বা এগুলো টেকনিক্যালি বেশি মানে কমপ্লিকেটেড যেগুলো অনেক কিছু। সো আমি নিজে ওই কাজগুলো নিজে করতে পছন্দ করি, এবং যেহেতু আমি যে কাজটা যখন করি সেটা নিয়ে আসলে আমি অনেক পড়ি, সেগুলো নিয়ে অনেক রিসার্চ করি, অনেক কিছু জানি, তথ্যগুলো আমার কাছে থাকে। সো যার ফলে কারোর সাথে আমি যখন কথা বলতে যাই, ধরেন যে কোনো একটা ভেন্ডার হোক, যে কোনো বিষয়ে আমি যখন কথা বলছি, একটা বিজনেস নেগোসিয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তখন আমি ধরেন আরও 10টা জায়গার খোঁজ আছে, ইনফরমেশন, তথ্য সব কিছু আমার কাছে যখন আছে, তখন আমি যখন তার সাথে কথা বলতে যাই, তিনি জানেন যে আমাকে ঠকানো যাচ্ছে না, কারণ আমার কাছে সব তথ্য আছে বা আমি সেই ব্যাপারে আমার একটা নলেজ আছে। তো কাজে এই জন্য আমি বলছিলাম যে ইনফরমেশনটাই হচ্ছে নলেজ, এবং এটার কিন্তু আসলে কোনো বিকল্প নেই। ধরেন একটা ব্যাংক আমাকে বলছে যে এটা এত % রেটের ইন্টারেস্ট, সো আমি কিন্তু আরও 10টা ব্যাংকে কথা বলে আমি জানছি যে তারা আমাকে আরও কম ইন্টারেস্টে ধরেন একটা লোন দিবে, বা মানে একজন উইমেন এন্টারপ্রেনিউর কি সুবিধা পায়, আসলে সরকার কি সুবিধা দিচ্ছে, কোথায় কি আছে, কোথায় ট্যাক্স রিবেট আছে, ভ্যাট রিবেট আছে। সো এগুলো সম্পর্কে আমি যখন অনেক বেশি জানি বা তথ্য আমার কাছে আছে, তখন কিন্তু ওই নেগোসিয়েশনের টেবলে যার কাছে বেশি যে যত নলেজ আছে তিনি কিন্তু তার দিকেই আসলে এটা যায়। তো যার ফলে সেখানে আমার কাছে মনে হয় না যে এক্সট্রা কোনো ধরনের কোনো অসুবিধা। প্রথমে অনেকে কথা বলতে যাওয়ার সময় তারা একটু চেষ্টা করে ভুলভাল বোঝানোর, কিন্তু যখন তারা দেখে যে আমি জানি, তখন তারা আসলে একইভাবে আমাকে চিন্তা করে আর কি। আমাকে আলাদা করে নারী হিসেবে তারা ভাবে না, নর্মাল অন্য যারা ব্যবসায়ী তাকে যেভাবে দেখে আমাকেও সেভাবেই দেখে। আমরা আজকে 2026 সালে যখন কথা বলছি, ধরেন 10 বছর পর বাংলাদেশে নারীদের সামগ্রিক অবস্থান আপনি কোথায় দেখেন? 10 বছর অপটিমিস্টিক হয়ে জানতে চাইনি, আপনি অ্যাকচুয়ালি বাংলাদেশ এখন যে অবস্থানে আছে, যেভাবে এগিয়ে যাচ্ছে, আপনার মনে হয় 10 বছর পর কোথায় দাঁড়াবে অবস্থা? ধরেন 10 বছর আগেও মনে হয়েছিল যে আরো অনেক বেশি আগাবো। 10 বছর আগে কখনো মনে হয়নি যে আজকে এখানে বসে এই ধরনের কথা বলতে হবে বা আলাদা করে কোনো কিছু চাইতে হবে। তো আমি যেটা মনে করি যে নারীকে আসলে মানুষ হিসেবে দেখা এবং মানবাধিকার, যেটা আলাদা করে এখন পর্যন্ত তো সংবিধানে আছে আপনার যে পজিটিভ ডিসক্রিমিনেশনের কথা, এবং সংবিধানে আছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন আইন করতে হবে। তার মানে এখনও আমরা, এটাই বাস্তব, এটা ডিলিউশনাল না হয়ে আমাদেরকে এটাই মানতে হবে যে আমরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠী। তো কাজেই সেই জায়গার থেকে আসলে আমি মনে করি যেই দিন আমাদের সংবিধানে ওই পজিটিভ ডিসক্রিমিনেশনের জায়গাটিতে আমাদের আর থাকতে হবে না, যে আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সেই ইকুয়াল জায়গাটা আমরা আসলে অর্জন করতে পারবো, ইকুয়ালিটিটা, আমার কাছে মনে হয় তখন কিছুটা পরিবর্তন আসতে পারে। কিন্তু 10 বছরে অনেক বেশি কোনো উন্নতির সুযোগ আমি দেখছি না, যদি না আমরা এই বাল্যবিয়ে, এই সমস্ত বৈষম্যমূলক আইনগুলোকে আমরা বিলুপ্ত করতে পারি এবং কন্যা শিশুদের শিক্ষাটাকে অনেক বেশি স্ট্রং করতে পারি, এবং সর্বক্ষেত্রে, কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, সমস্ত জায়গায় নারীদের সেই নারী বান্ধব পরিবেশ তৈরি করতে পারি, এবং আইনের এনফোর্সমেন্টের মাধ্যমে, তাহলে খুব বেশি দূর আগাতে পারবো না। মানে দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারী, তাদেরকে আপনি পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলছেন, তার মানে সংখ্যায় আমি বলছি না, রাষ্ট্রের আইন বলছে, রাষ্ট্র বলছে, সংবিধান বলছে। তার মানে সংখ্যায় গরিষ্ঠ হলেই সকল অধিকার আদায় করা সম্ভব হয় না? হচ্ছে না তো, কারণ আপনি দেখেন যে পিছিয়ে
আছে দেখেই তো, সেটাই তো বাস্তবতা, পিছিয়ে আছি দেখেই কিন্তু এখন পর্যন্ত এই স্পেশাল আইনের দরকার পড়ছে। নারীকে প্রোটেকশনের জন্য স্পেশাল আইনের দরকার পড়ছে এখন পর্যন্ত, পুরুষকে প্রোটেকশনের তো আলাদা আইন দরকার পড়ছে না। তার মানে কি নারীরাই নির্যাতিত, নারীরাই শোষিত, নারীরাই বঞ্চিত। তো যখন সেই বঞ্চনা থাকবে না, ইকুয়ালিটিটার জায়গা আসবে, তখনই তো আসলে সেই স্পেশাল আইনের প্রয়োজন হবে না। তখন তো অনেকেই বলেন যে পুরুষ নির্যাতন আইন কেন নেই। নিশ্চয়ই নির্যাতিত হচ্ছেন, অনেক পুরুষরা হচ্ছেন, কিন্তু ডেফিনেটলি নারীরা সংখ্যায় অনেক 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 বেশি, যার ফলেই তো স্পেশাল আইনের প্রয়োজন হচ্ছে। পুরুষরা যদি সংখ্যায় বেশি হতেন তাহলে তো সবার জন্য সমান আইন থাকতো। আমরা নিশ্চয়ই সেই প্রত্যাশা করি একজন নারীদের মুক্তির জন্য কিংবা প্রোটেকশনের জন্য আলাদা করে কোনো আইন দরকার হবে না। ব্যারিস্টার মিতি সানজানা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে ধন্যবাদ। সময় দেওয়ার জন্য। অনেক কথা বলছিলাম বাংলাদেশের নারীদের অবস্থান এবং সামনের দিনে নারীদের মুক্তির জন্য এগিয়ে যাওয়ার নানান পরিকল্পনা কিংবা নানান ভাবনা নিয়ে ব্যারিস্টার মিতি সানজানার সাথে। আপনাদের সবাইকে ধন্যবাদ পডকাস্ট কথা চলুক দেখার জন্য।